বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাচ্ছি বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহবুব ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে লেকচার 5-এর অধীনে গাণিতিক সমস্যা। অর্থাৎ এ পর্যন্ত আমি যত ক্লাস নিয়েছি তার উপর ভিত্তি করে একটা গাণিতিক অঙ্ক আজকে দেখাবো, এবং ওই ক্লাসের যে কতটুকু তোমরা বুঝতে পারছো বা কোথায় তোমাদের গ্যাপ আছে, আশা করি এই অঙ্কের মাধ্যমে তোমরা সেটা নিজেরাই নিজেদের চিহ্নিত করতে পারবা, এবং করে যেখানে সমস্যা আছে সেখানেই তোমরা সমাধান করবা। আজ আমি যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, অঙ্কটা হলো জনাব আসাদুজ্জামান 2019 সালে জানুয়ারি মাসে নগদ 45,000 টাকা, নগদ 45,000 টাকা, ব্যাংকে জমা 20,000 টাকা নিয়ে মোবাইল সার্ভিসিং সেন্টার নামে একটা ব্যবসা চালু করেন। অর্থাৎ মালিক ব্যবসার শুরুতে যা কিছু নেন সবই মূলধন। তাহলে নগদ টাকা এবং ব্যাংকে জমা টাকা, এই দুটো টাকায় কি মালিকের মূলধন নিয়ে ব্যবসা শুরু করছেন, এবং উক্ত মাসে অন্যান্য লেনদেন সমূহ নিম্নরূপ। জানুয়ারি 6 তারিখে আছে ব্যাংকে জমার উপর সুদ পাওয়া গেল 700 টাকা। ব্যাংকে যে টাকা জমা রাখছে সে জমার উপরে সুদ পাওয়া গেছে 700 টাকা। 7 তারিখে বলছে অফিস সাপ্লাইজ ক্রয় 1,000 টাকা। অফিস সাপ্লাইজ মানে মনিহারি ক্রয় করছে 1,000 টাকা চেকের মাধ্যমে। 9 তারিখে বলছে চেকের মাধ্যমে চলতি মাসের ভাড়া পরিশোধ। নগদ টাকা পরিশোধ না করে চেকের মাধ্যমে পরিশোধ করছে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমে গেছে। 14 তারিখে বলছে বিজ্ঞাপন বিল পাওয়া গেল। বিজ্ঞাপন বিল মানে এখনো টাকা পরিশোধ করেনি, অর্থাৎ কোনো একটা বিজ্ঞাপনী মাধ্যমে আমি প্রতিষ্ঠানের, অর্থাৎ এই মোবাইল সার্ভিসিং সেন্টারে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে 500 টাকা, ওই বিলটা পেয়েছি কিন্তু এখনো টাকা পরিশোধ করিনি, অর্থাৎ এখানে একটা দায়ের সৃষ্টি হয়েছে এবং ব্যয়ের সৃষ্টি হয়েছে। 22 তারিখে বলছে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো, এখানে নগদ টাকা পরিশোধ করেছে বিদ্যুৎ বিল। 26 তারিখে বলছে ধারে মেরামত সেবা প্রদান 1,500 টাকা। ধারে মেরামত সেবা প্রদান 1,500 টাকা দেওয়া হয়েছে। 30 তারিখে বলছে 26 তারিখের প্রদত্ত সেবার বিল বাবদ চেক প্রাপ্তি, অর্থাৎ এখানে এই চেক কয় টাকা পেয়েছি, এই 1,500 টাকায় চেক পাওয়া গেছে। এই 1,500 টাকারই চেক পাওয়া গেছে। 26 তারিখে যে 1,500 টাকা সেটাই 30 তারিখে পাইছে, নগদ টাকা না পেয়ে চেক পেয়েছে। 31 তারিখে বলছে মাস শেষে সাপ্লাইজের পরিমাণ 700 টাকা। একটু দেখো শিক্ষার্থীরা, এখানে একটু তোমাদের চিন্তা করতে হবে। মাসের প্রথমে আমি 1,000 টাকার সাপ্লাইজ ক্রয় করেছি 7 তারিখে, 31 তারিখে এসে আমার সাপ্লাইজের পরিমাণ আছে 700 টাকা। তাহলে মাঝে যে 300 টাকা সাপ্লাইজ ছিল, এই 300 টাকা কি হয়ে গেছে, খরচ, অর্থাৎ আমার এই খরচকে দেখাতে হবে। করণীয় কি বলছে, বিবরণী ছকের মাধ্যমে লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব বিশ্লেষণ করো। বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 4-এর অধীনে আমি একটা চার্ট দেখিয়েছি, সেখানে প্রতিটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় এবং প্রভাব বিশ্লেষণের যোগ বিয়োগের একটা ছক দেখিয়েছি। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ দেখে না থাকো দ্রুত দেখে নাও, কারণ ওই চার্ট সম্পর্কে যদি তুমি ধারণা লাভ করতে না পারো তাহলে আমাদের এই করণীয় যে প্রভাব বিশ্লেষণ সেটা করতে তুমি পারবে না, হিসাব সমীকরণে প্রভাব বিশ্লেষণ করতে পারবে না। সাথে সাথে একটা কাজ করো, তোমরা এই অঙ্কটা খাতায় তুলে নাও, কারণ আমি যখন প্রভাব বিশ্লেষণ বিবরণী ছকের মাধ্যমে দেখাবো তখন অঙ্কটা তোমার সাথে থাকতে হবে। সাথে না থাকলে তুমি অঙ্ক বুঝবে না। সেজন্য তোমার দরকার হলে ওই প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় তুলে নাও, এবং পরবর্তীতে আমি সমাধান দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নটা খাতায় তুলে নিয়েছো, কারণ খাতায় প্রশ্ন না থাকলে তোমরা অঙ্ক বুঝবে না। কারণ এখন তো আমি প্রশ্নটা মুছে ফেলছি অঙ্ক করার স্বার্থে। দেখো, এখানে আমি একটা ছক এঁকেছি, শিরোনামটা লিখেছি মোবাইল সার্ভিসিং সেন্টার হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণের লেনদেনের প্রভাবে তারিখ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ আমার যে হিসাব সমীকরণটা ছিল মৌলিক A=L প্লাস ওই, সেটা এখানে আছে। সম্পদ আছে, দায় অর্থাৎ এল আছে, আর মালিকানা সত্ত্ব মানে ওই। তাহলে সবগুলো উপাদানই কিন্তু আমার শিরোনামে আছে।
সম্পদের অধীনে, অর্থাৎ সম্পদের অধীনে কতগুলো সম্পদের ক্যাটাগরি নাম আছে? নগদ টাকা, ব্যাংক, সাপ্লাইস, প্রাপ্য হিসাব। দায়ের ভিতরে আছে প্রদেয় হিসাব আর মালিকের সাথে মূলধন এবং একটা মন্তব্যের ঘর। এখন তোমরা প্রশ্ন করবা, স্যার সম্পদে যে আপনি নগদ, ব্যাংক, সাপ্লাইস, প্রাপ্য হিসাব এগুলো কোথায় পেলেন, বা প্রদেয় হিসাব, মূলধন এগুলো কোথায় পেলেন? আমার হিসাব সমীকরণ তো হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানার সত্য। সম্পদের ভিতরে কতগুলো সম্পদ আছে, এই সম্পদগুলো আমাদের প্রশ্নটা ছিল তার ভিতরেই আছে। এই প্রশ্নের ভিতর থেকে আমাদের কয়টা সম্পদের কলাম হবে, কয়টা দায়ের বা মূলধনের কলাম হবে, এগুলো খুঁজে নিতে হয়। যেহেতু আজকে একটা মানে প্রথম অঙ্ক, আর প্রথম অঙ্ক হলো এরকম যে পূর্ববর্তী ক্লাসে যে ডেবিট ক্রেডিট নির্ণয় এবং প্রভাব বিশ্লেষণ দেখিয়েছি তারই একটা বাস্তব প্রয়োগ। এখানে আমি এখন বাস্তব প্রয়োগ দেখাই, পরবর্তী ক্লাসে কিভাবে খুঁজে নিতে হবে সেইটাকে পরিপূর্ণ বিশ্লেষণ আমি তোমাদের দেখাবো। আজকে শুধু তুমি জেনে নাও যে এই সম্পদগুলো আমার প্রশ্নের ভিতরেই আছে, দায়গুলো প্রশ্নের ভিতরে আছে, আমাদেরকে দেখে দেখে খুঁজে নিতে হবে। তাহলে সর্বপ্রথম কি বলছে প্রশ্নটা একটু সবাই হাতে নাও, হাতে নিয়ে একটু পড়ার চেষ্টা করো, কারণ অঙ্ক শুরু করার আগে তুমি যে কোনো প্রশ্ন কমপক্ষে 2 বার পড়বা। হিসাব বিজ্ঞানের অঙ্ক, আমি আবার বলতেছি, হিসাব বিজ্ঞানের অঙ্ক কমপক্ষে 2 বার তোমাকে পড়তে হবে। যদি তুমি না পড়ো তাহলে অঙ্ক পারবে না। অঙ্ক প্রশ্ন হাতে পেয়েই অঙ্ক শুরু করা যাবে না, প্রশ্ন পেয়ে আমাকে 2 বার পড়ে পরিপূর্ণ একটা প্রাথমিক ধারণা নিতে হবে, তারপরে তুমি সমাধানে যাবা। আশা করি 2 বার পড়ে নিয়েছো। এখন দেখো, জনাব আসাদুজ্জামান 2019 সালে 1 জানুয়ারি নগদ 45,000 টাকা ব্যাংকে জমা 20,000 টাকা নিয়ে একটি মোবাইল সার্ভিসিং সেন্টার ব্যবসা আরম্ভ করেন 1 তারিখে। দেখো পূর্ববর্তী ক্লাসে আমি বলছি ডেবিট ক্রেডিট নির্ণয় করেই আমি প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তাহলে 1 তারিখে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। যে মালিক প্রথমে যা নিয়ে আসেন সবগুলো মূলধন, আর যা নিছেন সব ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নগদ। 1 তারিখে যদি দেখি, 1 তারিখে কি বলছে, নগদ ডেবিট, ব্যাংক এটাও সম্পদ, এটাও ডেবিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, দুটো মিলে আমার আবার কি মূলধন বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মূলধন ক্রেডিট অর্থাৎ ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাপারটা কি হলো, 45,000 টাকা আর হলো 20,000 টাকা, মোট 65,000 টাকা দুটো মিলে। তাহলে পূর্ববর্তী ক্লাসে তুমি দেখেছো যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট কী করতে হয়, যোগ করতে হয়, এটাও যোগ, আর মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এটাও যোগ করতে হয়। তাই সবগুলো যোগ আইটেম। তারিখটা দিয়ে নেই, 2019 জানুয়ারি 1 তারিখ। নগদ কত, 45,000 টাকা, ব্যাংকে জমা আছে 20,000 টাকা, আর দুটো মিলে আমার কি মূলধন সমান সমান, দুটো মিলে হলো 65,000 টাকা মূলধন। মন্তব্যে লেখো মূলধন। ওকে, আমরা এটাকে প্রিয় শিক্ষার্থীরা, জানুয়ারি 6 তারিখে বলছে ব্যাংক জমার উপরে সুদ পাওয়া গেল। ব্যাংক জমার উপরে সুদ দিল, অর্থাৎ এই যে ব্যাংকে জমা টাকা আছে 20,000 টাকা, বছর শেষে অথবা বছরের প্রথমেই আমি সুদ পেয়ে গেলাম, অর্থাৎ সে জমা টাকার উপর সুদ পেলাম কয় টাকা, 750 টাকা। এটা একটু জাবেদা করে নিই। ব্যাংকে জমার উপরে যে সুদ পেয়েছো সেই সুদের টাকা কি কখনো ব্যাংক আমাকে নগদ টাকা পরিশোধ করে? শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করো। ব্যাংকে তোমার টাকা জমা আছে, সেই জমা টাকার উপরে সুদ পাওয়া গেল। এই সুদের টাকা কিন্তু তোমাকে ক্যাশ দেয় না, ক্যাশ তুমি পরবর্তী তুলবা। প্রাথমিকভাবে ব্যাংক কী করে, তোমার ব্যাংকে যে জমা টাকা আছে সেখানে বৃদ্ধি করে দেয়, যে টাকা আছে তার সাথে সুদের টাকাও কী করে যোগ করে বৃদ্ধি করে দেয়। তাহলে জাবেদাটা কী হবে, ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট। আর সুদ, এই সুদ হলো আয়, এই জন্য সুদ ক্রেডিট। মনে আছে নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাসে দেখেছো, ব্যাংকে তো সম্পদ বৃদ্ধি পেয়েছে আর এখানে আয় অথবা আর বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট কী করতে হয়, যোগ, আর আয় যদি বৃদ্ধি হয় হয় ক্রেডিট। সমীকরণের প্রভাব কী হবে, প্লাস। এই মনে আছে আয় ব্যয় এবং উত্তোলন, এই তিনটা হ্রাস বৃদ্ধিজনিত প্রভাব যোগ বিয়োগ করতে হয় কার সাথে, মূলধনের সাথে। তাহলে ব্যাংকের সাথে যোগ হবে কত, 750 টাকা। তো তারিখটা দিয়ে নেই 6 তারিখে, এইটাই নেই 750 টাকা, তাই না? 750 টাকা হলো যোগ, আর মূলধনের সাথে যোগ হবে 750 টাকা। এটা কি লিখবো, সুদ প্রাপ্তি।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সুদ আয় এই কারণে মূলধনের সাথে যোগ। পূর্ববর্তী ক্লাসে আমি দেখাইছি আয় ব্যয় উত্তোলন সব সময় যোগ বিয়োগ কোথায়? মূলধনের সাথে। কিন্তু অন্যান্য সম্পদের স্ব সম্পদের ঘর আছে, কিন্তু মূলধনের কোনো এই সুদের কোনো কলাম আছে? দেখো তো নেই। তাহলে আমি ওই সুদটাকে যোগ বিয়োগ করবো কার সাথে? মূলধনের সাথে, কারণ এটা একটা আয় ব্যয় এগুলো যোগ বিয়োগ করতে হয় সবসময় মূলধনের সাথে। পরবর্তী তারিখটা একটু দেখে নাও যে 9 তারিখে কি বলছে? চেকের মাধ্যমে চলতি মাসের ভাড়া প্রদান করা হলো। ভাড়া প্রদান করছে কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। তার এই হিসাবটার ভিতরে দুটো লেনদেনের ভিতরে দুটো হিসাব জড়িত, ভাড়া একটা হিসাব, ভাড়া হিসাব, আর এই ভাড়া বাবদ কি দিয়েছে? চেক দিয়েছে। চেক দিলে অবশ্যই দাগ কাটা চেক দিয়েছে, তার মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে। ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো ভাড়া হিসাব ডেবিট, এটা ব্যয়, এটা এক্সপেন্সেস ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ব্যাংক থেকে টাকা চলে গেছে ব্যাংক। তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় মূলধন থেকে কি করতে হয়? মাইনাস করতে হয় মূলধন থেকে। আর সম্পদ কমে গেছে, সম্পদ কমলে ওই সংশ্লিষ্ট সম্পদ থেকে মাইনাস করতে হয়। তাহলে চলে যাই আমরা প্রভাবে। দেখো ভাড়া হিসাব ব্যয় কয় টাকা ভাড়া? এর আগে তো 7 তারিখের একটা রয়ে গেছে। 7 তারিখে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 9 তারিখ বলে ফেলছি, এটা থাক। 7 তারিখেরটা একটু দেখো। সাপ্লাইজ ক্রয়, এইটা হলো 9 তারিখে। 7 তারিখেরটা আমরা একটু দেখে নিই। 7 তারিখে বলছে সাপ্লাইজ ক্রয়। সাপ্লাইজ অর্থাৎ অফিসের জন্য কাগজ, কলম, কালি, আলপিন এগুলো যদি ক্রয় করে তাকে সাপ্লাইজ বলা হয়। সাপ্লাইজ একসাথে 1000 টাকা ক্রয় করলে তো আর সব একসাথে খরচ হয় না। এটাকে এক জায়গায় স্টোর করে প্রতি মাসে একটু একটু করে খরচ করে এবং একটু একটু খরচ হিসেবে দেখায়। তাহলে এটা যাবে সাপ্লাইজ ডেবিট, আর নগদ টাকা চলে গেছে নগদ ক্রেডিট। সাপ্লাইজ এটা সম্পদ হিসেবে ট্রিটমেন্ট দিলাম আমরা, সম্পদ হিসেবে বিবেচনা, সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার সম্পদ কমে গেছে। তাহলে সাপ্লাইজের সাথে আমি যোগ করব 7 তারিখে। সাপ্লাইজের সাথে যোগ করব 1000 টাকা। আমি 1000 টাকা সাপ্লাইজ ক্রয় করছি, আর নগদ থেকে আমার কমে যাবে 1000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 7 তারিখে এটা, 9 তারিখে এটা একটু মিস্টেকের কারণে আগে বলে ফেলছি। এটা দেখো 9 তারিখে ছিল কি? চেকের মাধ্যমে চলতি মাসের ভাড়া প্রদান। তাহলে ভাড়া হিসাব ডেবিট, ভাড়া একটা হিসাব, আর চেক দিয়েছি এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে টাকা কমে গেছে। চেক যখন দিয়েছি ওই যাকে দিয়েছে সে ব্যাংকে চেক উপস্থাপন করলে আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে, এই জন্য আমি ব্যাংক থেকে টাকা কমিয়ে দেবো। ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো ভাড়া ডেবিট, ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় যদি বৃদ্ধি পায় ওই যে পূর্ববর্তী ক্লাসে দেখো ব্যয় বৃদ্ধি পেলে কোথা থেকে মাইনাস করতে হয়? মূলধন থেকে মাইনাস করতে হয়, কারণ আয় ব্যয় উত্তোলন এগুলো মূলধনের সাথে সম্পর্কে। এর আরও একটা কারণ আছে। দেখো পূর্ববর্তী যে কোনো একটা ক্লাসে আমি দেখাইছিলাম যে মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধিজনিত কারণ হলো 4টি। ওই 4টি উপাদানই মালিকানা কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই 4টি কারণে মালিকানা সত্ত্ব কমে বাড়ে। এই কারণে আয় ব্যয় উত্তোলন আমার মূলধন থেকেই সমন্বয় করতে হবে, অর্থাৎ মালিকানা সত্ত্বের সাথে আমাকে সমন্বয় করতে হবে। তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ক্যাপিটাল থেকে মাইনাস কয় টাকা? 800 টাকা। 800 টাকা মাইনাস, এটাকে আমি কি লিখবো? ভাড়া লিখবো। আর এটা কমে গেছে ব্যাংক থেকে, এই জন্য ব্যাংক থেকে আমি 800 টাকাও মাইনাস করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার আপনি তো 3টা মন্তব্য লিখলেন, এটা লিখলেন না। মন্তব্যের ঘরে আমরা ওই লেনদেনগুলোর মন্তব্য লিখবো যেগুলো মূলধনের সাথে সমন্বয়যোগ্য। যদি মূলধনের সাথে সমন্বয় না করে অন্য কোনো কলামে করি, সেগুলো আমরা মন্তব্য করে লিখবো না। 9 তারিখে শেষ। শিক্ষার্থীরা দেখো 14 তারিখে কি আছে? বিজ্ঞাপন বিল পাওয়া গেল 500 টাকা। আমি বলেছি বিজ্ঞাপন বিল পাওয়া গেছে, এখন কিন্তু এখনও আমরা বিলের টাকা পরিশোধ করিনি। তাহলে পরিশোধ করতে হবে। সুবিধা নিয়ে ফেলছি কিন্তু প্রতিদান দেয়নি, প্রতিদান দেয়নি, এমন কিছু হলে সেটাকে আমরা কি বলবো? দায়। তাহলে দেখো বিজ্ঞাপন একটা খরচ, বিজ্ঞাপন হিসাব এটা একটা হিসাব, এটা ডেবিট, কারণ এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর বিজ্ঞাপন বাবদ যে টাকাটা এখনও আমরা পরিশোধ করতে পারিনি, পরিশোধ করবে। বিল পেয়েছি, টাকা পরিশোধ করিনি, এই জন্য প্রদেয় হিসাব ক্রেডিট, কারণ এটা দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় হয় ডেবিট, দায়ও বৃদ্ধি পেলে হয় ক্রেডিট।
আচ্ছা, ডেবিট যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে আমরা এটা মাইনাস করবো কোথা থেকে? মূলধন থেকে। আর প্রদেয় হিসাব ক্রেডিট হয়েছে, আমরা সংশ্লিষ্ট প্রদেয় হিসাবের সাথে কী করবো? যোগ করবো। কারণ পূর্ববর্তী ক্লাসে আমি দেখাইছি যে এটা হলো হ্রাস বৃদ্ধিজনিত প্রভাব। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা চলে যাই 14 তারিখে আছে 500 টাকা। 500 টাকা প্রদেয় হিসাবে প্লাস হয়েছে। আর বিজ্ঞাপন একটা খরচে মূলধন থেকে আমরা কি করব? মাইনাস করে দেব। এটা লাগবে বিজ্ঞাপন হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেনটা একটু দেখে নাও তোমরা। বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো। এটি বিদ্যুৎ বিল আমরা পরিশোধ করেছি, অর্থাৎ নগদ টাকা কমে গেছে। বিদ্যুৎ বিল পরিশোধ, খরচ বৃদ্ধি পেয়েছে আর সম্পদ কমে গেছে, তাই না? দুটো হিসাব, বিদ্যুৎ বিল হিসাব। এটাকে আমরা 14 তারিখে কি লিখবো? বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল ডেবিট, কারণ এটা হলো আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর বিদ্যুৎ বিল বাবদ আমি কি দিয়েছি দেখো প্রশ্ন, নগদ টাকা, তাই না? নগদ, এটা হলো সম্পদ, নগদান হিসেব ক্রেডিট। আমার সম্পদ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। এখন মনে আছে তো, ব্যয় বৃদ্ধি পেলে আমি কী করবো? মাইনাস করবো কোথা থেকে? মূলধন থেকে। আর সম্পদ কমে গেছে, সংশ্লিষ্ট সম্পদ থেকে মাইনাস। টাকা হলো কয় টাকা? 340 টাকা। সেটা হলো 22 তারিখ। 22 তারিখে লেনদেন। 22 তারিখে 340 টাকা নগদ থেকে মাইনাস, আর 340 টাকা সম্পদ থেকে। এখানে খরচ বৃদ্ধি পেয়েছে, সম্পদ কমে গেছে। এখানে লাগবে বিদ্যুৎ বিল, কারণ যেটাই মূলধনের সাথে যোগ বিয়োগ করবো, অর্থাৎ সমন্বয় করব, সেটাই শুধুমাত্র আমরা কি করব? মন্তব্যের ঘরে লাগবো। গ্রাহককে ধারে মেরামত সেবা প্রদান করা হয়েছে 26 তারিখে। 26 তারিখে কি বলছে একটু দেখো। একজন গ্রাহক আমার দোকানে এসেছে, মোবাইল সার্ভিসিং করিয়ে নিয়ে গেছে 1500 টাকা। আমি এখনও তাকে কি 1500 টাকা মেরামত সেবা দিয়েছি, কিন্তু সে টাকা আমাকে দেয়নি, টাকা দিবে। তার মানে কি? সুবিধা দিয়ে ফেলছি, প্রতিদান পাইনি। সুবিধা দিয়ে ফেলছি, ভবিষ্যতে প্রতিদান পাবো, সেটাই সম্পদ। আমরা যার কাছে টাকা পাবো সে কি দেনাদার। আধুনিকে তার নাম দেবো প্রাপ্য হিসাব, তাই না? প্রাপ্য হিসাব ডেবিট, কারণ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর এই সম্পদ বৃদ্ধির পিছনে কাজ করছে কি? সেবা। পিছনে কাজ করছে সেবা। সেবা হলো আয়। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তাহলে সেবা, আয়, ক্রেডিট, অর্থাৎ এটা হলো ইনকাম বা রেভিনিউ আমার প্লাস করছে। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে হবে কি? প্রভাবে পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি, একটু দেখে নাও। প্লাস, আর সেবা আয়, যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে, এটা হবে প্লাস। কার সাথে? মূলধনের সাথে। কয় টাকা? 1500 টাকা। প্লাস, প্লাস না দিলেও হবে, 1500 টাকা। এনে লাগবে আমার সেবা আয়। আর প্রাপ্য হিসাবে বাড়বে 15। প্রাপ্য হিসাবে একটু দেখো, এই যে প্রাপ্য হিসাব 1500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে তোমরা কি কি বারবার দেখতেছো যে আমরা প্রতিটা লেনদেনে যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি, তাহলে কোথায় যোগ হবে, কোথায় বিয়োগ হবে, এটা কিন্তু তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। তাই সেই জন্য কী করতে হবে? প্রথমে আমাকে প্রতিটা লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখতে হবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করা জানতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারলেই তুমি প্রভাবটা অতি দ্রুত দেখাইতে পারবে। এখানে মুখস্থ করার কিছু নেই। ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো মূল। 30 তারিখে বলছে 26 তারিখের গ্রাহককে প্রদত্ত মেরামত সেবার বিল বাবদ চেক প্রাপ্তি। আমি 26 তারিখে যে সেবাটা দিয়েছি, বাকিতে 30 তারিখে এসে সে টাকাটা আমি পেয়েছি, কিন্তু টাকা পাইছি কি? ব্যাংকের মাধ্যমে। তাই 30 তারিখে একটা জাবেদা হবে। কী হবে? দেখো, চেক পাইছি। চেক পাইলে কী হবে? ব্যাংকে টাকা বাড়বে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, কারণ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর এই সম্পদ বৃদ্ধি পেয়েছে ব্যাংক কার কাছ থেকে আমি চেকটা পেয়েছি? এই যে প্রাপ্য হিসাবের কাছ থেকে। তাহলে প্রাপ্য হিসাব কি এখন আছে? ওই সম্পদটা তো কমে গেছে, তাই না? তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে, কারণ মনে আছে তো যে সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়, কারণ এখানে সম্পদ কমে গেছে। তাহলে ব্যাংকের সাথে যোগ করবা, আর প্রাপ্য হিসাব থেকে মাইনাস। ব্যাংকের সাথে আমি যোগ করব এই 1500 টাকায়, আবার এই 1500 টাকা প্রাপ্য হিসাব থেকে মাইনাস। এখন যদি আমি প্রথমে বলতাম যে এখানে যোগ হবে, কেন মাইনাস হবে, তোমরা হয়তো বুঝতে না। আর এটার যুক্তিকতাও তো তুমি বুঝতে পারতা না, এটা কেন প্লাস হলো, কেন মাইনাস হলো। কারণ আমি জাবেদা করলেই এখানে প্রভাব আমাকে বলে দিচ্ছে, এখানে যোগ হবে, এখানে মাইনাস হবে। তার মানে কি? ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। ডেবিট ক্রেডিট প্রতিটি হিসাবেরই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। যে শিক্ষার্থীরা সর্বশেষ লেনদেন 31 তারিখে কী বলছে একটু পরে নাও। যে 31 তারিখে বলছে মাস শেষে সাপ্লাইজের পরিমাণ 700 টাকা। দেখো 7 তারিখে আমি একটা সাপ্লাইজ ক্রয় করেছিলাম 1000 টাকার। সাপ্লাইজটা কোথায় দেখো, এই যে 1000 টাকার যে সাপ্লাইজ ক্রয় করছি,
মাস শেষে এসে ওই সাপ্লাইসটা এখন আছে 700 টাকা। তাহলে মাঝে যে 300 টাকা, 1000 টাকার সাপ্লাইস কমে হয়েছে 700 টাকা। তাহলে এই 300 টাকার সাপ্লাইস কী করছি, সারা মাস ব্যবহার করছি, তাহলে খরচটুকু এখন দেখাতে হবে। তাহলে এটা জাবেদা কী হবে, সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। জাবেদাটা একটু লিখে দেই, সাপ্লাই 31 তারিখে সাপ্লাইস খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট। তার মানে এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে আর এখানে সম্পদ কমে গেছে। ব্যয় বৃদ্ধি পেলে কী হয়, মূলধন থেকে কমাতে হবে, আর সম্পদ কমে গেলে সংশ্লিষ্ট সম্পদ থেকেও মাইনাস করতে হবে। আচ্ছা ওকে, দেখো শিক্ষার্থীরা, জাবেদা করতে পারলে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারলে কিন্তু তোমার জন্য খুব ইজি, তাই না? তাহলে 31 তারিখে কী আছে, সাপ্লাইস থেকে কমাবা, কয় টাকা কমাবা, 300 টাকা। কিন্তু দেখো এখানে প্রশ্ন আছে কিন্তু 700 টাকা, কিন্তু আমি কমিয়ে দিয়েছি কত, 300 টাকা। কারণ এই সাপ্লাইস বছরের প্রথমে আমি সম্পদ হিসেবে দেখিয়েছি, বছর শেষে আমার হাতে সম্পদ আছে 700 টাকা, তাহলে মাঝখানে যে 300 টাকা এইটাই খরচ হয়েছে, এই জন্য সমন্বয় করতে হবে খরচের জন্য। এটা পরবর্তীতে তোমরা যখন সমন্বয় জাবেদা করবা আরও বেশি পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবা এই সমন্বয় জাবেদা সম্পর্কে। আর সাপ্লাইস কমিয়ে দিলাম 300 টাকা, এটা খরচ আমার মূলধন থেকেও কমলো, তাহলে কী লাগবে, সাপ্লাইস খরচ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা একটু ধারণা লাভ করতে পেরেছো যে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব দেখাইতে বললেই আমরা কিন্তু প্রথমে জাবেদা করবো। জাবেদা করতে পারলে কোথায় যোগ হবে কোথায় বিয়োগ হবে এটা কিন্তু তোমার জন্য একেবারে পানির মতো ইজি হয়ে যাবে। এখন কাজ কি, দেখো হিসাব সমীকরণে কি সম্পদ সমান সমান মোট দায়, তাই না? তাহলে এখানেও আমরা যদি যোগ করি সম্পদ সমান সমান মোট দায় হবে। যদি কোনো কারণে না হয় তাহলে আমাদের অঙ্ক ডেবিট ক্রেডিট নির্ণয় ভুল হয়েছে বা কোথায় প্রভাব দেখাইতে ভুল হয়েছে। দেখো তো সম্পদ কত আসে, একটু যোগ করো তোমরা ক্যালকুলেটর নিয়ে যোগ করে ফেলো, আমি দ্রুতই করে ফেলি। সম্পদ হয়েছে আমার 43,660 টাকা, 43,660 টাকা। ব্যাংকে আছে আমার 21,450 টাকা, আর সাপ্লাইস আছে 700 টাকা, প্রাপ্য হিসাব নেই 0, প্রদেয় হিসাব আছে 500 টাকা। মূলধন তোমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করো 65,310 টাকা। তাহলে এখন কি করবা, ইন্ডিভিজুয়াল সম্পদ ও দায়গুলো আমরা যোগ করছি, এখন টোটাল সম্পদগুলো যোগ করো। এই একটা সম্পদ, এই একটা সম্পদ, এই একটা সম্পদ, এই সম্পদগুলো সব যোগ করো। সম্পদগুলো যোগ করলে হয় 65,810 টাকা, 65,810 টাকা। ঠিক দায়ও যোগ করলে 65,810 টাকাই হচ্ছে। তাহলে কী হলো, সম্পদ সমান সমান মোট দায়, এটা প্রমাণিত। তাহলে কী হলো, সম্পদ সমান সমান এল প্লাস ওই, তার মানে সম্পদ সমান সমান টোটাল দায়। এই দায়টাকে ভাঙালে আবার একটা আন্তঃদায় একটা বহিদায়, এটা হলো বহিদায়, এটা আন্তঃদায়। তাহলে এই অঙ্কটাই তোমাকে বলে দিচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানে মোট সম্পদ সমান সমান মোট দায়, এটাই প্রভাব বিশ্লেষণ। তাহলে সমীকরণের সাথে মিলে গেল প্রমাণ, ডান পক্ষ সমান সমান বাম পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আর একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো, সেখানে দেখাবো যে সম্পদের অধীনে যে সম্পদের কলামগুলো থাকে সেটা কিভাবে চিহ্নিত করতে হয়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, আশা করি বেশি বেশি প্র্যাকটিস করবা। এই করোনাকালীন সময় তোমরা সময়গুলোকে ব্যবহার করো, সময়কে অপচয় করবা না, অপ্রয়োজনে বাসা থেকে বের হবা না। আর একটা কথা আছে, আমরা সবাই কিন্তু মাঝে মাঝে বলি, সব টিচাররা বলে, সরকারও বলে, মাদক থেকে দূরে থাকি, জীবনকে সুন্দর করি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সেই কামনা রেখে এখন শেষ করছি। খোদা হাফেজ।